যে ইয়েতে পড়বে আম ওর মধ্যে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও বা ব্লগটা আমি শুরু করছি। অন্য দিনের মতন আজকের ভিডিও বা ব্লগটাও তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে। আমি মৌ, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে গাছের ফুলগুলো দেখে ফুলের মতন মনটা আনন্দে ভুলে গেল। তারপরে ঠাকুর প্রণাম সেরে চলে আসলাম ঘরের যত বাসি কাজ আছে সেগুলো করতে। বাসি কাজ মানে রাতের বেলা তো খাওয়া দাওয়ার বাসনপত্র মানে মেজে এঁঠো টেঠো মুছে সব কিছু রেখেই দিই, কারণ ঘুম থেকে উঠেই আমাকে আগেই রান্না করতে হয়। কারণ বর সকালবেলা কাজে যায়, তারপরে ছেলেও সকালবেলা ওর গাড়ি আসে স্কুলে। সকালবেলা উঠে আমার নাজেহাল অবস্থা হয়ে যায়, মানে দু চোখ খুললেই আমার দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। তারপরে ছেলে স্কুলে পাঠিয়ে বর মশাই একটু কাজে চলে গেলে আমি আবার 1-2 ঘন্টা রেস্ট নিয়ে নিই। তারপরে উঠে এইবার ঠাকুর প্রণাম করে, তখন তো তাড়াহুড়োর মধ্যে হয় না, দেরি হয়ে যাবে। ছেলেটা নিজে ব্রাশটাও এমন নিজে করে না বা মোজাটাও পরে না, সব ওকে পুরোটাই করে দিতে হয়। তারপরে এই যে বেলাতে উঠে সকল ঘরগুলো মানে ঝাড় দিয়ে দিচ্ছে এক এক করে। ডাইনিং, বেডরুম, পাশে আরেকটা এক্সট্রা রুম আছে, সব ঘর একসাথে ঝাড় দিয়ে এই যে ময়লাগুলো সিঁড়ির ঘরের দিকে নিয়ে যাচ্ছে। দেখো ছেলেটা স্কুল থেকে চলে এসছে, দেখো দুটো জুতো দুই দিকে, এই যে ব্যাগ ফেলানো, প্যান্ট ফেলানো, ওই বিছানার উপর মোবাইল নিয়ে বসে গেছে। তারপরে ঝাড়টার দিয়ে বারান্দায় যেগুলো কালকে মেলেছি ওই জামা কাপড়গুলো ভাবলাম তুলে নিই। আর বাথরুমে যেগুলো কালকে ধোয়া জিনিসগুলো আছে ওগুলো আর বেলা হয়ে যায় বলে মেলা হয় না, আমি বাথরুমে থাকুক সকালবেলা মেলে দেবো। তাই সকালবেলা চলে এসেছি সেই জামা কাপড়গুলো নিয়ে ব্যালকনিতে। জানো তো তোমাদেরকে আগে বলেছি যে শীতকালে শোকায় না, তাই ওগুলো ছাদে নিয়ে যেতে হয়। আর গরমকালে এই ব্যালকনিতে মেললেই হাওয়া বাতাসে শুকিয়ে যায়। কিন্তু এই যে শাড়িটা, এটা নীলের উপসে ভেঙে পড়েছিলাম। শাড়িটা অনলাইনে নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। কিন্তু এই শাড়িগুলো না মলমল কটনের, একটুও মান নেই, একদম নেতানো। তা ভাবছি কটনের শাড়ি একটু মানে আশেপাশে যদি পরে যাই একটুখানি মার দেওয়া দরকার, তাই সাবু দিয়ে মার দিয়ে টান টান করে রোদে মেলে এসেছি। তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি। আর আজকে শ্বশুরমশাই বাজারে গেছিলো, উনি নিয়ে এসেছে দেখো কাটাপোনা, তার সাথে মাছের তেল আছে, আর এই যে মানে একটা গোটা মাছই কিনে নিয়ে এসেছে। এবার উনি আমাদের জন্য রেখে উনি নিজের মতন নিয়ে গেছে কিছুটা মাছ। এবার আমার এতগুলো মাছ দরকার নেই, আমরা ওই ছেলেকে জোর করে একটা দুপুরবেলা খাওয়াই। আর এই কাটাপোনা মাছ আনলে আমার মেয়ে ওই একটা পেটি, মাছের পেটি ভাজা খাবে, তাও ঝোলে খাবে না। আমি হয়তো দুপুরবেলা যদি একটা খাই তাহলে আর রাতে না মাছ খেতে ইচ্ছা করে না, রাতে এমনিই ভাত খেয়ে নিই। আর বরমশাই একটা রাতে খাবে, মানে 4 জনের আমার 4 পিস মাছ রান্না করলেই হয়ে যাবে। দেখো কতগুলো মাছ। আর ওই তেলটা ভালো করে ধুয়ে জলের মধ্যে রেখে দিয়েছি। তোমাদেরকে আগেই বলেছি যে জলের মধ্যে তেলটা রেখে দিলে যতটুকু তেতো তেতো ভাব আছে অনেকটা ছেড়ে যায়। তারপরে কিছুক্ষণ পর ওই জলটা আবার পাল্টে রাখবো, কারণ মাছের তেলটা শেষে ভাজবো। তারপরে দেখো যেই মাছগুলো এক্সট্রা আছে গুনে গুনে 4 পিস 5 পিস মাছ রেখে এক্সট্রা মাছগুলো তুলে রাখছি। কারণ এতগুলো মাছ কি হবে ভাবলাম লাগবে না, কারণ একসাথে যদি রান্না করি সেই মাছগুলো পড়ে থাকবে, পরের দিন আর সেই বাসি মাছের ঝোল কেউ খাবে না, আমারই খেতে হবে, আর ভাল লাগে না। কাটাপোনা মাছ সত্যি বলতে কি আমি বড় সড়ো মাছের থেকে আমার ছোটো ছাটা মাছ বেশি পছন্দ। তাই ওই মাছগুলোকে কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে রেখে দিলাম। আজকে যেহেতু এই মাছ খাবো, এই মাছ আর কালকে খাবো না, কালকে হয়তো ডিম বা অন্য কিছু খাবো, পরের দিন খাবো। কারণ একদিন যেই মাছটা খাই বা যা খাই পরের দিন দেখবে নেক্সট দিন সেই জিনিসটা আর ভালো লাগে না। তারপরে যেই 4-5 পিস মাছ নিয়েছিলাম সেইটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে রেখে দিলাম।
তারপরে তেল ঢালতে হবে। তেলের মানে কালকে তো তোমাদের লাইভে দেখাচ্ছি যে তেল শেষ হলে প্রতিবার আমি তেলের বোতলগুলোকে মেজে নিই, কারণ না একটু আঠা আঠা হয়ে যায়। এবার যতবার তেল শেষ হয় ততবারই বোতলগুলো মেজে নিই, তারপরে নতুন করে তেল ঢালি। তাহলে তেলের বোতলগুলো পরিষ্কার পরিচ্ছন্নও থাকে আর দেখতেও ভালো লাগে। তাই তেলটা মনে হয় 950 প্যাকেট না 1 লিটারের প্যাকেট যাই না, তেলটা ভর্তি হয়ে গেছে, তাও প্যাকেটের মধ্যে না তেল রয়েছে। এবার বলছি তাহলে থাক, একটু কড়াইতে মাছ টাছ ভাজবো, যে তেল নেবে তখন মানে কমে যাবে তেলটা, তারপরে বাকি তেলটুকু আবার ঢেলে রাখবো। যাই হোক, সাদা তেল আর ইয়ে তেল রেখে দিলাম। আর মাছ হয়েছে। তোমরা ভাবছো আবার ডিম কেন করছি, তোমরা তো জানোই আমার ওই বদমাস পোলাটা ডিম ছাড়া খেতেই পারে না। তাই ওর জন্যই সকালবেলা ভাত খাবে, একটা ডিমের অমলেট দিয়ে যদি ভাতটা মেখে দিই তাহলে ভাতটা নিজে নিজে হাপিস করে দেয়। তাই তার জন্যই ডিমটা ভাজা। আর এই তেলের মধ্যে মানে একটু বেশি করে তেল দিলাম, আর তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। আর তোমরা যদি কোনো কিছু ভাজাভুজো করো, মাছ টাছ বিশেষ করে, মানে একটুখানি নুন দিয়ে দেবে, তাহলে দেখবে সেই জিনিসটা না কড়াইতে লাগে না। তারপরে সেই গরম তেলটা ভালো করে নেড়ে চেড়ে মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর ওইদিকে দেখতে পাচ্ছ তোমরা নিচে তেলের প্যাকেটগুলো উবুর করে রেখেছি। হ্যাঁ, 1 ফোঁটা ফোঁটা করে যতটুকু তেল আছে সব ওই বোতলের মধ্যে ঝরে যাবে, নষ্ট হবে না। কিছুক্ষণ রেখে দিলে পুরো প্যাকেট কে আর ঢালতে হয় না, সব চলে আসে বোতলের মধ্যে তেল। তা যাই হোক, মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার মাছগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। আর একটা মাছ, হ্যাঁ দেখছো তোমাদের 4টে বলেছি, 5টা নিয়েছি। একটা মাছ বেশি নিয়েছি, এই যে পরে এই দুটো মাছ একটু বেশি করে কড়া করে ভেজে নিচ্ছি। একটা মেয়ের জন্য রেখে দেবো এই পেটির মাছটা। আর এই যে শুকনো লঙ্কা আর এই যে গাদার মাছটা আছে, এটা দিয়ে সকালবেলা আমি ভাত খেয়ে নেব। তার জন্য একটু ওই মাছের তেল আর এই শুকনো লঙ্কা ভাজাটা নিয়ে নিচ্ছি। আর এই মাছটা, এইটা দিয়ে মাছটা মানে সকালের ভাতটা খেয়ে নেব। সকালে তো কিছু ভাজাভুজো করে ভাত খাই, আর এই যে ভাত গরম গরম মাছের তেল আর লঙ্কা, শুকনো লঙ্কা একটু নুন দিয়ে মজা করে ভাতটা খাওয়া যাবে। তারপরে ওইটা থাক, ভাতটা একটু পরে খাবো, কড়াইটা ফাঁকা যাবে। তাই ভাবলাম কি তেলটা মানে কম করিয়ে আবার এই পটল আর আলু দিয়ে আজকে মাছের ঝোল করব। তাই সেই পটলটাই কাটতে বসে গেলাম। আর এইদিকে ছেলে কি যেন একটা বকবক করছে, ওর সাথে কথা বলতে বলতেই তরকারি কাটছি। তা বেশি দেবো না, আমি যেহেতু আলু পছন্দ করি না, হয়তো 1 টুকরো খাবো, তাই 2টো পটল দিলাম, 3 টুকরো করে 6 টুকরো। এইবার তেলটাতে সাদা জিরে ফোড়ন দিয়ে এই পটল আর আলুটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর একটুখানি ক্যাপসিকাম ছিল, সেদিন মটন করেছিলাম, সে অর্ধেক ক্যাপসিকাম ছিল, দেখো পেকে লাল হয়ে গেছে। তাই ভাবছি কি ওগুলো দিয়ে দিই। আর ওইদিকে কম করে বসিয়ে রেখেছি যে আস্তে আস্তে সবজিগুলো ভাজা হোক, আর এইদিকে আমি লঙ্কার ডোলে নুন দিয়ে মাছ ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিই। খিদেও পেয়েছে, 11টা প্রায় বেজে গেছে, 11টা 11:30 বাজতে যাচ্ছে। তাই ভাত খেয়ে নিচ্ছি। তা তোমরা বলো, কারা কারা এরকম গরম গরম ভাত, মাছের তেল ভাজা বা গরম মাছ ভাজা দিয়ে খেতে কেমন লাগে, বা কারা কারা খাও? আমি কিন্তু শুকনো শুকনো খেতেই পছন্দ করি। আমার বেশি ঝোল, বেশি তরকারি আমার লাগে না। আমি অল্প তরকারি দিয়ে ভাত খেয়ে নিতে পারি। আর শুকনো শুকনো মাছের ঝোল বা মাংস, যাই হোক, আমি দেখেছি একদম পাতলা ঝোলের থেকে তুমি যদি মাখা মাখা করো, কষা কষা করো মশলা, তাহলে না সেই জিনিসটা খেতে স্বাদই আলাদা। তারপরে ওই যে ওগুলো ভেজে মাছের ঝোলটা করে নিয়েছি, মাছের ঝোলটা হয়েও গেছে। এইবার মাছের ঝোলটা নামিয়ে নেবো, দাঁড়াও। ধোয়া ধোয়া হয়ে গেল। এবার মাছের ঝোলটা নামিয়ে নিলাম। আর এই যে তেলটা যে রেখে দিয়েছিলাম জলে, সেটা কিন্তু আমি আবারও 2-3 বার আমি জল পাল্টে তেলটাকে ইয়ে করেছি। যতবার না জল পাল্টাবে দেখবে কি লাল জল বেরাবে। আর তারপরে তেলটা দিয়ে নুন হলুদ দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কাটা খুন্তির সাহায্যে একটু চেপে কেটে নিলাম। এবার অর্ধেক যখন দেখবো আধা আধা তেলটা ভাজা হয়ে গেছে, মানে তেল ভাজা যেমন খায়, তারপরে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলে পেঁয়াজগুলো পোড়ে না।
তা বলে পেঁয়াজগুলো কাঁচা থাকবে তা না। এবার গ্যাসের আঁচটা কমিয়ে রেখে ওই ভাজা হতে থাকুক, আর আমি এইদিকে বাসনগুলো মেজে নিই। আর কাজ করতে করতে কিছুটা কাজ করে নিলে না অনেকটা কাজ তাড়াতাড়ি এগিয়ে যায়। পুরো সব রান্না কমপ্লিট হবে, তারপরে বাসন মাজবো, তারপরে রান্নাঘর মুছবো, তারপরে গ্যাস মুছবো, এইসব অনেক দেরি হয়ে যায়। না এরকম সাইজ যা চলে যাচ্ছে, এরকম সাইজ আলু আনলে হয়ে যায়। এটা কি আলু নিয়ে এসছে? কি আলু দেখো, আলুটার কাটিংটা দেখো, কি আলু? আলুটার নাম বলতে পারবে কি আলু? গাছ তো মনে কোন দিকে গাছ ছিল, এইদিকে গাছটা ছিল না কি জানি। ভালো ডিজাইন আলুটার, খুব সুন্দর ডিজাইন দেখো। গোছানো প্লাস্টিকটা আমার ছেলে খুলে মুলে কি করে রেখে গেছে। ছাদে আসলে ছাদের দরজা কোনো সময় বন্ধ করে না, কোনো সময় বন্ধ করে না। আর বৃষ্টি হয়ে না ছাদে যে ধুলো ভাব ছিল পরিষ্কার হয়ে গেছে। ওই একটা কাপড় দিয়ে ওই যে টেনে বেঁধে গাছটাকে, এই যে ডালটাকে, মানে এই কটা আম যাতে আমরা খেতে পারি ছাদের মধ্যে পড়ে। আমার ছেলে কী করেছিল বলো তো, ওই প্লাস্টিকটা এনে এইখানে ওই যে মশারি যেমন ঝোলায় ওরকম ঝুলিয়ে দিয়েছিল। বলে কি যে হিয়েতে পড়বে আম ওর মধ্যে। আমি বললাম ওর মধ্যে পড়ার কি দরকার, এটা তো ছাদেই পড়বে, ফালতু ফালতু কেমন লাগছে দেখতে। আর ওইদিকে তো ওই আমের ডালটা বলেছি পুরো গাছটাই বাইরে, দেখো গাছ বাইরে দেখো কত আম হয়েছে, দেখেছো? সব আম বাইরে, শুধু আমাদের বাড়ির ভেতর এই ডালটা আর এই একটা ডাল। আর এই দেখো 2 দিন ধরে বৃষ্টি হয়ে গাছগুলো বেশ ভালোই হয়েছে, মাটিগুলো ভেজা, আমাকে আর জল দিতে হচ্ছে না। ফুলগুলো তুলে নিয়ে যাব। আর এই গাছটা ওইটা না ভর্তি হলে হবে না, ভর্তি করতে হবে না, মাটি নিচ থেকে নিয়ে আসতে হবে। দেখো একটা হয়েছে, একটা উচ্ছে হয়েছে, উচ্ছে দেখছো? একটা উচ্ছে হয়েছে, আর এখানে একটা উচ্ছে ধরেছিল, এই যে এটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যাই হোক শিউলি ফুল ফুটেছে, ফুলগুলো তুলে নিই। স্নান করে তো পুজো দিতে হবে, তাহলে ছাদে যখন এসে পড়েছি তাহলে ফুলগুলো তুলে নিয়ে যাই, সেটাই ভাবলাম। কারণ স্নান করার পর আবার ছাদে আসতে হবে না, এখন যদি ফুল আর তুলসী পাতা তুলে নিয়ে যাই একটা কাজ কমে থাকবে। তাই ফুল আর তুলসী পাতা তুলে নিচ্ছি আমি। স্নান করে পুজো দিয়ে সব কাজ কমপ্লিট করে তারপরে ভাবলাম যে এই শাড়িটাও দেখলাম কি শুকিয়ে গেছে, একদম খা রোদে দিয়েছিলাম। তারপর সেই কাপড়টাকে নিয়ে এসে টান টান করে মেলে দিয়েছিলাম, সেহেতু কুচকায়নি, আর টান টান করতে কোনো লোকেরও দরকার হবে না। সামান্য একটু ভাঁজ করে পাট পাট করে রেখে চাপ দিয়ে রেখে দিলেই এটা মারের মতন হয়ে যাবে। তাই 2 হাত দিয়ে টেনে ভালো করে টান টান করে ভাঁজ করে, আর তুমি আমরা তোমাকে মানে তোমাদেরকে বলেছি আগেও, আমি কটনের জিনিস তাঁতের জিনিস এরকম মার দিয়ে ওই বিছানার তলায় রেখে দিই, তাতে না ওই আয়রন হয়ে যায়। আর এই তোমরা তো জানোই, বলো তো এই সিল্কেটিংয়ের মানে যেগুলো জর্জেটের শাড়ি সফট, এগুলো ভাঁজ করতে যে কি অসুবিধা হয় বলার মতো না। একবার যদি একটু যে হাত ফসকে বা পিছলে ভাঁজ নষ্ট হয়ে যায় বা পড়ে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ হয়ে গেল, টাটা বাই বাই, ভালো থেকো।